P1 হতে পারে অথবা P2 হতে পারে। এই দুটার মধ্যে যখন ক্রস হচ্ছে তখন সেটিকে বলা হচ্ছে ব্যাকক্রস। এটুকু বোঝা গেছে? ব্যাকক্রস কাকে বলে এটা বুঝতে পারছো? ব্যাকক্রস মেথড বলা হচ্ছে in backcross method IP equal to F1 and the progenies in the subsequent generation BCA, BC1, BC2 দিচ্ছে। ওই বৈশিষ্ট্যটা থাকলে তার পপুলারিটিটা বা জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেত। এখন ওই তার ওই ভ্যারাইটি পপুলারিটি বৃদ্ধি করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটি হচ্ছে ব্যাকক্রস মেথড। এবং অ্যাট দ্য এন্ড আমরা প্যারেন্টের মতো একটা ভ্যারাইটি পাবো, সাথে যে বৈশিষ্ট্য অনুপস্থিত ছিল সেই বৈশিষ্ট্যরা সেখানে ট্রান্সফার হয়ে গেছে। এখানে পরের লাইনে বলা হচ্ছে the objective of backcross method is to improve one or two specific deficits of a high-linked variety which is well adapted to the area and has other desirable characters. অর্থাৎ একটা পপুলার ভ্যারাইটি যার মধ্যে সব বৈশিষ্ট্যই উপস্থিত, কিন্তু একটা বা দুইটা বৈশিষ্ট্য সেখানে অনুপস্থিত। এই একটা বা দুইটা বৈশিষ্ট্য ট্রান্সফার করার জন্যই বা ট্রান্সফার করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে ব্যাকক্রস মেথড। নিচে দেখা যায় একটা ভ্যারাইটির উদাহরণ দেওয়া আছে। Malvia 12 susceptible to a disease leaf rust, otherwise highly desirable variety। আর আরেকটা প্যারেন্ট যেটা রাস্ট রেজিস্ট্যান্ট, এটির নাম হচ্ছে স্প্যারো, এটি হচ্ছে ডোনার প্যাকেট। এখন এদের মধ্যে ক্রস করে ভ্যারাইটি ডেভেলপ করা, এটা একটা উদাহরণ হিসেবে আছে।
হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, এখানে হোয়াইট বোর্ডে যে ছবিটা আঁকার চেষ্টা করছি, দুইটা প্যারেন্ট আছে P1 এবং P2 এবং দুইটার আমি ভুল লিখছি এক জায়গায়, সরি। P1 দেখো নিউক্লিয়াসটাকে P2 থেকে আলাদা করার জন্য ক্রস সেকশন দিয়ে দিচ্ছে। F1 এ গিয়ে 50% নিউক্লিয়াস আসতেছে কার কাছ থেকে? P1 এর কাছ থেকে, আর 50% আসতেছে P2 এর কাছ থেকে। অর্থাৎ 50% জিন আসতেছে P1 থেকে, 50% জিন আসতেছে P2 থেকে। আবার এই যে F1 যখন P1 এর সাথে ক্রস করা হচ্ছে তখন আমরা পাচ্ছি ব্যাক ক্রস 1। এখানে দেখো যে F1 এর সাথে যখন P1 এ ক্রস করা হচ্ছে, F1 এর অর্ধেক অংশ পাবে, অর্ধেক অংশটা আসতেছে এখানে, আর P1 এর অর্ধেক অংশ আসতেছে BC1। অর্থাৎ এই যে হোয়াইট স্পেস, এই হোয়াইট স্পেসটা কার সাথে তুলনীয়? P2 এর হোয়াইট স্পেসের সাথে তুলনীয়। অর্থাৎ ব্যাকক্রস করতে গেলে তোমার ধীরে ধীরে একটা প্যারেন্টের জিনের সংখ্যা বাড়তে থাকে, অন্য আরেকটা প্যারেন্টের জিনের সংখ্যা কমতে থাকে। এইটুকু বোঝা গেছে কিনা? F1 এ দেখো যে 50% প্যারেন্ট হচ্ছে P1 এর, 50% P2। যখন P1 এর সাথে ক্রস করতেছি, BC1 এ হচ্ছে কার? 75% হলো P1 হচ্ছে 75%, P2 হচ্ছে 25%। এখানে কত ছিল? P1 P2 দুটাই ছিল 50%। F1 এর ক্ষেত্রে P1 50% জিন, P2 এর 50% জিন, কিন্তু যখনই ব্যাকক্রস করা হচ্ছে P1 এর সাথে, BC1 এ দেখো তার জিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। BC2 এ গিয়ে আবার P2 এর অর্ধেক হয়ে যাবে, 12.5 যুক্ত হবে P1 এর সাথে, আর P2 এর পরিমাণটা কমে গিয়ে দাঁড়াবে 12.5%। শুরুতে আমি বলছিলাম যে 5 থেকে 6টা ব্যাকক্রস জেনারেশনের প্রয়োজন হয় একটা মোটামুটি হোমোজাইগাস লাইন ডেভেলপ করার জন্য। 6টা লাইন হয়ে মানে 6বার ব্যাকক্রস করলে সেখানে একটা হোমোজাইগাস লাইন ডেভেলপ হয়ে যায়। এটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আবার টেক্সটের মধ্যে ফেরত যাব। এই ড্রয়িংটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই যে 75% হচ্ছে, এটা কি কোনো রুলস আছে?
75% হচ্ছে যে রুট তো অবশ্যই আছে, কারণ হচ্ছে যে গ্যামেট গুলো, গ্যামেটে তো 50%, গ্যামেটের মধ্যে 50% আসবে একটা নির্দিষ্ট প্যারেন্ট থেকে। জেনেটিক্সের যে রুলটা, তোমার ক্রস করার সময় 50% জিন আসে একটা প্যারেন্ট থেকে, 50% জিন আসে আরেকটা প্যারেন্ট থেকে। গ্যামেট যে হয়, গ্যামেটের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? অর্ধেক ক্রোমোজোম থাকে প্যারেন্টের তুলনায়। অর্ধেক ক্রোমোজোম থাকলে তাহলে অর্ধেকটা জিন থাকবে, অর্ধেক সংখ্যক জিন থাকবে ডিপ্লয়েডের চেয়ে। ডিপ্লয়েডের চেয়ে অর্ধেক সংখ্যক জিন থাকবে। ওই রুটটাই সেম রুট তোমার ফলো করে এখানে। জেনেটিক্সের যে রুট যেটা আছে সেই সেম রুট এখানে ফলো করে। অর্থাৎ গ্যামেট হচ্ছে, গ্যামেট ফিউশন হয়ে জাইগোট হয়, জাইগোট হওয়ার পরে আবার সেকশন থেকে গ্যামেট হয়, গ্যামেট হলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, ক্রোমোজোম মিক্স, সেখানে তো জিন থাকে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকা মানে অর্ধেক সংখ্যক জিন। সেই রূপটাই এখানে প্রযোজ্য। এই যে ক্রস গুলো যেগুলি করা হচ্ছে সেগুলিতে গ্যামেটিক ফিউশন হচ্ছে। F1 এর যে ক্রস, F1 এর তো গ্যামেট গুলো আছে, F1 এর গ্যামেট, P1 এর গ্যামেট, এই দুই গ্যামেট ফিউশন হয়েই তো জাইগোট গুলো তৈরি হয়। শুরুতে যদি দেখো P1 এর গ্যামেট P2 এর গ্যামেট মিলেই ফিউশন হয়ে F1 জাইগোটটা তৈরি হয়। এটা অন্য ভিন্ন কোনো রুল না, সেম রুলই এখানে কাজ করছে। স্যার, কারণ জি, এখানে যদি ব্যাকক্রস হচ্ছে 2 পেয়ে যাই, তাহলে এখানে ব্যাকক্রস অনের যে ইয়েটা পাইলাম, সেজন্যটা পাইলাম, এর সাথে আবার 3 অনের ক্রস হবে, তাই তো? এখন হ্যাঁ, আমার ওই যে স্পেসটা চলে গেছে, সে আমি দেখাচ্ছি। দেখালে একটু সুবিধা হবে। ওকে, দেখাচ্ছি। এটা বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। একইভাবে ওইটা যতই তুমি ব্যাকলগ প্রসিড করতে থাকবা 3 তে 4 এ, ধীরে ধীরে তোমার P1 এর প্রপোর্শনটা বাড়তে থাকবে, P2 এর প্রপোর্শন কমতে থাকবে। এটা আবার পরবর্তীতে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি। সেম প্যারেন্টের সাথে কি সবসময় আমরা তাহলে ব্যাক করতে দেবো? একটা মানে বিষয়টা হলো, তুমি আগে বুঝে নাও আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হলো একটা পপুলার কারেন্ট, তার মধ্যে একটা ক্যারেক্টারের ডেফিসিট আছে,
ওই ক্যারেক্টারটা একটা বা দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে পপুলার ভ্যারাইটির সবগুলো জিন আমরা সেখানে রাখবো, এক্সেপ্ট ওই একটা বা দুইটা জিন সেখানে রিপ্লেস করবো। বোঝা গেছে কি না? জি স্যার, বুঝছি। অর্থাৎ আমরা খালি যেটুকু ডেফিসিট আছে, যেটুকু প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমরা ইরাডিকেট করবো, দূরীভূত করবো বা ট্রান্সফার করবো। এই হলো উদ্দেশ্য। যার কারণে প্রথমে যখন F1 করা হয়েছে, দেখতো যে সেখানে 50% জিন আসতেছে দুইটা থেকে। এই দুইটা থেকে থাকলে তো সেটিকে আর ব্যবহার করা যাবে না, সেই জন্য ব্যাকক্রস করে করে সেটা আবার রিকভারি করা হচ্ছে। যতই তুমি ব্যাকক্রস আগাতে থাকতেছো, দেখতে পাচ্ছ যে যে কারেন্টটা রিপিটেডলি ব্যাকক্রস করা হচ্ছে তার জিনের পরিমাণটা বাড়তেছে, আর যেটা অনুপস্থিত থাকতেছে তার জিনের পরিমাণটা কমে আসছে। এটা আরেকটু সামনে তোমার ক্লিয়ার হবে ডায়াগ্রামে। এই স্ক্রিনের মধ্যে দেখো যে প্রসিডিওর অফ ব্যাকক্রস মেথড টাইটেল হিসাবে আছে, সাব টাইটেল হিসাবে আছে ট্রান্সফার অফ এ ডোমিনেন্ট জিন। ডোমিনেন্ট জিন কিভাবে ট্রান্সফার করা হয় সেটি এখন আমরা দেখব। এখানে দেখো যে ফার্স্ট ইয়ার নন রিকারেন্ট প্যারেন্ট বি। নন রিকারেন্ট বলা হচ্ছে এই কারণে যেটিকে বারবার ক্রসে ব্যবহার করা হয় না। রিকারেন্ট প্যারেন্ট এ, অর্থাৎ এই প্যারেন্টটাকে বারবার ক্রসে ব্যবহার করা হয়, যেটা ফিরে আসে বারবার, সেটিকেই বলা হচ্ছে যে রিকারেন্ট প্যারেন্ট। আরো ডান পাশের কলামে দেখো যে লেখা আছে ভ্যারাইটি বি ইজ নন রিকারেন্ট প্যারেন্ট, ব্র্যাকেটে দেওয়া আছে রাফ রেজিস্ট্যান্স বাট অ্যাগ্রোনমিক্যালি আনডিজায়ারেবল। সেটার মধ্যে রাফ রেজিস্ট্যান্স জিন আছে, কিন্তু সেটি ওই একটাই তার ভালো দিক, আর বাকি হলো এটি অ্যাগ্রোনমিক্যালি পপুলার নয়। আর ভ্যারাইটি এ কি? ভ্যারাইটি হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট, রাফ সাসেপ্টেবল বাট অ্যাগ্রোনমিক্যালি ডিজায়ারেবল, অর্থাৎ এটা একটা পপুলার ভ্যারাইটি। তাহলে নন রিকারেন্ট এবং রিকারেন্ট প্যারেন্টের পার্থক্যগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝে গেছি। আর নন রিকারেন্টের ক্ষেত্রে দেখো সেখানে এটা রাফ রেজিস্ট্যান্স, এবং অ্যালিল গুলো দেখো যে দুটোই আছে ডোমিনেন্ট, দুটোই হচ্ছে কি ডোমিনেন্ট।
এটা দেখো যে ডোমিনেন্ট, আর এটা হচ্ছে রিসিসিভ। এখন এই যে ডোমিনেন্ট, এই যে রিসিসিভ অ্যালিল থাকার কারণে এটা হচ্ছে তোমার রাস সাসেপ্টেবল। এটা একটা পপুলার ভ্যারাইটি, কিন্তু এই যে রিসিসিভ অ্যালিল আছে, এই রিসিসিভ অ্যালিল থাকার কারণে এটা রাস সাসেপ্টেবল, পপুলারিটি কিছুটা কমে গেছে। এখন এই যে ডোমিনেন্ট অ্যালিল আছে, এই ডোমিনেন্ট অ্যালিলটা আমরা ট্রান্সফার করব রিকারেন্ট প্যারেন্ট এর মাধ্যমে। এবং কিভাবে ট্রান্সফার করা হচ্ছে, কিভাবে সিলেকশন করা হচ্ছে, সেটি এই ডায়াগ্রামের মধ্যে আমরা এখন দেখব। F1 এ ক্রস করা হলো F1 এ ক্রস করা হলো সবগুলো কাজ হচ্ছে হেট্রোজাইগাস। এখন এই যে হেট্রোজাইগাস হওয়ার কারণে F1টা কি রাস রেজিস্ট্যান্ট হবে না সাসেপ্টেবল হবে? রেজিস্টার করেছে। রেজিস্ট্যান্ট হবে। ধন্যবাদ। এখানে হোমোজাইগাস, ডমিনেন্ট এবং হেট্রোজাইগাস দুইটা অবস্থাতেই, যেহেতু আমরা বলছি যে রাস হলো ডমিনেন্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেই জন্য হোমোজাইগাস অথবা হেট্রোজাইগাস দুটোই হয়ে যাচ্ছে যে রাস রেজিস্ট্যান্ট। এখন রাস রেজিস্ট্যান্ট যদি হয়, সেখানে কি আর রাসের পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই? কি মনে হয়? নাই, কারণ ওটার ব্যাকগ্রাউন্ডে ওই অ্যালিল থাকার কারণে এখানে আর পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। এখন F1 এর সাথে এই যে রিকারেন্ট কারেন্ট এ, অর্থাৎ রিকারেন্ট কারেন্ট এটা হলো পপুলার একটা ভ্যারাইটি। এই পপুলার ভ্যারাইটির মধ্যে আমরা ডোমিনেন্ট অ্যালিল ট্রান্সফার করব। এখন রিকারেন্ট কারেন্ট এ দেখতে পাচ্ছ যে সবগুলোই, এই যে সবগুলোই এই রিকারেন্ট কারেন্টে সবগুলোই হচ্ছে যে রিসিসিভ, এবং এর মধ্যেই আমরা এই ডোমিনেন্ট অ্যালিলটাকে ট্রান্সফার করি। এবং এখন F1 এর সাথে এই যে রিকারেন্ট প্যারেন্ট এর ক্রস করা হলো, ক্রস করলে দুই রকমের জেনোটাইপ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে হেট্রোজাইগাস আর একটা হচ্ছে হোমোজাইগাস রিসিসিভ। এখন হেট্রোজাইগাস যেটা, সেটা তো রাস রেজিস্ট্যান্ট হবে। হোমোজাইগাস রিসিসিভ যেটা, সেটা হবে রাস সাসেপ্টেবল। এখন একই মাঠের মধ্যে কোনটা রেজিস্ট্যান্ট কোনটা সাসেপ্টেবল, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তোমাদের কি মনে হয়? একই মাঠের মধ্যে দুই জেনোটাইপেরই গাছ আছে, রেজিস্ট্যান্ট এবং সাসেপ্টেবল। এখন আমাদের চিহ্নিত করতে হবে যে কোনগুলো রেজিস্ট্যান্ট, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, বা কোনগুলো সাসেপ্টেবল, এগুলি আমরা কিভাবে বুঝতে পারবো? কি মনে হয়? রাস্তাটা করছে কিনা দেখতে। সরি বললাম স্যার, রাস্তাটা করছে কিনা দেখলে তো বুঝে যাবে বেশি। এখন রাস অ্যাটাক করলো কিনা সেটার আরেকটা প্রশ্ন আছে। এখন প্রশ্নটা হলো যে রাস কি সবসময় অ্যাটাক করে, নাকি ডিজিজ কিভাবে হয়? ডিজিজের জন্য তিনটা ফ্যাক্টর কি কি? স্যার হোস্ট প্যাথোজেন এবং ফেভারেবল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট। এখন হোস্ট তো আমার আছে, এখানে জেনোটাইপ গুলো আছে। এখন প্যাথোজেন আছে কিনা
মাঠের মধ্যে, সেটা তো আমি নিশ্চিত নই। সেটা কি নিশ্চিত? না স্যার। না স্যার। তাহলে এখন সেটা কিভাবে আমরা এনশিওর করতে পারি যে এই মাঠের মধ্যে রাষ্ট্রের প্যাথোজেন আছে? কি করতে পারি? যেহেতু স্যার আমরা কাজগুলো বাইরে হচ্ছে থেকে ইনোকুলাম হ্যাঁ, ইনোকুলাম দিতে পারি মাঠের মধ্যে। ঠিক আছে, এটাই করা হয় আসলে। ধন্যবাদ। যে মাঠের মধ্যে আসলে এই জিনিসটাই করা হয়, আমরা ইনোকুলাম নিয়ে মাঠের মধ্যে এগুলি বাতাসে ছড়ায় দেওয়া হয়। তাহলে দুটো জিনিস এনশিওর হলো। একটা হলো যে হোক প্যাথোজেন, তৃতীয় আরেকটা ফ্যাক্টর হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটাকে আসলে কন্ট্রোল করাটা খুব মুশকিল, এবং এনভায়রনমেন্টের ডিজিজের এনভায়রনমেন্ট অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। তারপরেও প্র্যাকটিস গুলো ওইভাবেই করা হয় যে রাস্ট কোন সময় অ্যাটাক হতে পারে, বছরের ওই নির্দিষ্ট ক্রপে কোন সময় অ্যাটাক হয় সেটা প্যাথোলজিস্টের একটা অবজারভেশন থাকে। ওই সময়ের মধ্যে গাছগুলো যদি গ্রো করা যায়, ধরে নেওয়া যায় যে ওই এনভায়রনমেন্টটা ওই প্যাথোজেনটা হোস্টকে অ্যাটাক করতে পারে। আদারওয়াইজ এটা ডিফিকাল্ট যে এনভায়রনমেন্টটাকে এনশিওর করা। আর আরেকটা কাজ হতে পারে, সেটা হলো যে গ্রিন হাউসের মধ্যে যে ডিজিজ হওয়ার জন্য যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো দরকার, টেম্পারেচার, হিউমিডিটি, এগুলি কন্ট্রোল করে যেহেতু অল্প পরিমাণ গাছ লাগে গ্রিন হাউসের মধ্যে, এটা করা যেতে পারে। ইদানিং কালে কম গবেষণায় আমি দিয়ে দেখছি বা তোমাদের এনএসএল ভাইরা দিয়ে দেখছে যে ওরা ডিজিজের জন্য এই কাজগুলো করতেছে গ্রিন হাউসের মধ্যে। তারা একটা নতুন গ্রিন হাউস তৈরি করছে, সেখানে এই কাজগুলো প্র্যাকটিস করতেছে। তাহলে মাঠের মধ্যে আমরা প্যাথোজেন ছেড়ে দিব, আশা করতেছি যে সেখানে ফেভারেবল এনভায়রনমেন্ট থাকবে, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে যেগুলি ডিজিজ হবে সেগুলি বাদ দিয়ে যার মধ্যে ডিজিজ হয় নাই সেই গাছগুলো আমরা সিলেক্ট করব। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এটা গোল চিহ্নিত করে দেওয়া হচ্ছে। তার অর্থ হলো যে এই গাছগুলো আসলে রোগাক্রান্ত গাছ। এই জেনোটাইপটা থাকলেই তো আসলে রোগাক্রান্ত হবে। এই রোগাক্রান্ত গাছগুলোকেই ডিসকার্ড করা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য দেখো যে এইভাবে সাইনগুলো দেওয়া আছে। এই জেনোটাইপ থাকলেই সাসেপ্টেবল, বিধায় এটাকে গোল চিহ্নিত করে বাদ দেওয়ার চিহ্ন হিসাবে বা বোঝার সুবিধার্থে এটিকে বাদ দেওয়া। তাহলে যে এখানে ডিজিজ হয় নাই তার মধ্যে এই জেনোটাইপটা আছে। এখন যার মধ্যে ডিজিজ হয় নাই সেটার সাথে আবারও তোমার রিকারেন্ট প্যারেন্টকে ক্রস করা হলো, ক্রস করে পরবর্তী জেনারেশন। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে রিকারেন্ট প্যারেন্ট এর সাথে যখন F1 এর ক্রস করা হচ্ছে, কোন গাছগুলোকে বাছাই করা হচ্ছে? রাস্ট রেজিস্ট্যান্ট প্লান্ট সিমিলার টু ভ্যারাইটি এ। একটা দুইটা শর্ত আছে, একটা হলো রাস্ট রেজিস্ট্যান্ট হতে হবে, দ্বিতীয় হলো সেটা রিকারেন্ট প্যারেন্ট এর মতো হতে হবে। কারণ কি? কারণ আলটিমেটলি আমরা অ্যাট দ্য এন্ড এই প্রোগ্রামে শেষে যে গাছটা আমরা দেখতে চাই সেটি হবে তার মতো, প্যারেন্ট এর মতো, এবং তার মধ্যে রাস্ট রেজিস্ট্যান্সের জিন আছে। সেজন্যই এই ব্যাকক্রস 1 থেকেই আসলে এই দুইটা অবজেক্টিভসের উপরে ভিত্তি করেই প্ল্যান্টগুলোকে সিলেকশন করা। এটি বোঝা গেছে? এটি বোঝা স্যার গেছে? আরেকবার একটু স্যার। আমরা যে ভ্যারাইটি গুলো বা যে লাইনগুলো ডেভেলপ করতে চাই, সেই লাইনগুলো হবে কি, দেখতে হবে তার মতো, রিকারেন্ট প্যারেন্ট এর মতো, পপুলার ভ্যারাইটির মতো, এবং তার সাথে কি থাকবে?
রাস্ট রেজিস্ট্যান্ট জিন থাকে। এই যে দেখো যে এখানে এই জিনিসটাই বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্টে এটাই বলা হচ্ছে, রাস্ট রেজিস্ট্যান্ট প্লান্ট সিমিলার টু ভ্যারাইটি এ সিলেক্টেড, অর্থাৎ যে ভ্যারাইটি গুলো, যে লাইন গুলো প্যারেন্ট এর মতো দেখতে এবং যেগুলি রোগাক্রান্ত হয় না, সেই গাছগুলো আসসালামু আলাইকুম। আবার এই গাছগুলিতে আবার রিকারেন্ট কারেন্টলি কি করেন? আবারও এই জেনোটাইপ, আবারও 2 রকমের জেনোটাইপ পাওয়া যাবে। এই প্রক্রিয়াটা কিছু 55 না খাই না, কাজ করতেছে বাড়িতে বেশি। বোঝা গেছে। কি খাইলেন? না জান না। কি না, ওই তো বিকেলে ক্লাস ছিল, তারপরে যাবো সাথে ক্লাস। তো কেমন লাগে? আব্বুর কি অবস্থা? জায়গাটা কেমন হয়ে আছে? কেমন হয়ে আছে? গোস্ত বের হয়ে আছে নাকি এবার? ওই জন্য লেট করে সেলাই করছে। ওই জন্য লেট করে সেলাই করছে। সেলাই করতে আবার ব্যথা লাগছে নাকি? আর পিচ্ছে? যেগুলিতে সাসেপ্টেবল লাইনগুলোকে আলাদা করে ফেললাম, আইটি এর মতো প্ল্যানগুলোকে সিলেকশন করা হলো, আচ্ছা ঠিক আছে। রাস্ট রেজিস্ট্যান্ট আইটি এবং লাস্ট রেজিস্ট্যান্ট সেই গাছগুলোকে সিলেকশন করা হলো। এবং প্রত্যেকটা গাছ থেকে এইগুলো গুলোকে আলাদা করে আলাদাভাবে সংগ্রহ করা হলো। এই পানি আনছো? এবং এখান থেকে এক একটা লাইনে এই গাছগুলোকে লাগানো হয়। এক একটা সারি করে সিটগুলোকে সোয়িং করা হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে তার কারেন্টটা কোনটা, সেটা হোমোজাইগাস হলো কিনা সেটা বোঝার জন্যই আসলে একটা সারিতে লাগানো। এবং এখানে জেনারেশনটা দেখো যে বলা হচ্ছে কি BC6F2, অর্থাৎ এটাকে সেলফিং করা হচ্ছে। সেলফিং এর চিহ্ন এইরকম, এটিকে সেভ করা হচ্ছে, সেভ করে আলাদা করে সংগ্রহ করে এক একটা সারিতে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য কি, এই সারির গাছগুলো দেখলেই আমি বুঝবো কোনটা হোমোজাইগাস কোনটা হেটেরোজাইগাস। আবারও কিছু লাইন সিলেকশন করব, লাইনের গাছগুলোকে সিলেকশন করার পরে এই BC6F3 গ্রো করা হবে। গ্রো করার পরে 1 বছর, এই 1টি বছর ইল ট্রায়াল দেওয়া হচ্ছে। এই যে দেখো, 1টি বছর ইল ট্রায়াল দেওয়া হচ্ছে। এর আগের ডায়াগ্রাম যেগুলি ছিল সেখানে দেখছো যে ইল ট্রায়াল গুলো প্রিলিমিনারি এবং রিজিওনাল ইল ট্রায়াল মিলে মোট 4 বছর দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে ইল ট্রায়ালটা 1 বছর দেওয়া হচ্ছে। এই যে সময়টা কমায় নিয়ে আসা হলো, এই সময়টা কেন কমায় নিয়ে আসা হলো তোমাদের কি মনে হয়? এর পিছনে লজিক কোথায়, কারণ কোথায়? Sir, রিকারেন্ট প্যারেন্ট যেটা ছিল জি তার তো ইল্ড বেশি ছিল, আর আমাদের যেহেতু উদ্দেশ্য 99% বা ওই রকম আনা রিকারেন্ট প্যারেন্টের মতো, এটা আসলে ইল্ড বেশি থাকারই কথা। ঠিকই আছে তোমার উত্তর, তোমার উত্তরটা সঠিক। এক হচ্ছে যে আমরা পপুলার একটা ভ্যারাইটির মধ্যে
জিনটাকে ট্রান্সফার করবে। তার পপুলারিটি বা তার হিল ট্রায়াল এগুলি আগেই ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আর এটির ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই। আর দ্বিতীয় হচ্ছে একটা পপুলার ভ্যারাইটিকে তুমি তার তুমি তার যে সমস্যাগুলো আছে সেগুলিকে কারেকশন করতে চাও। এখন এখানে দেখো যে এই কারেকশন করতে কয় বছর লাগছে, 12 ইয়ার দেখা যায়, জি স্যার। 12 ইয়ার লাগছে। তার সাথে যদি আরো প্লাস 3 ইয়ার যোগ করো রিজিওনাল ইল্ড ট্রায়ালে, তাহলে কত হলো? 15 বছর, তাই কিনা? জি স্যার। এখন যে ভ্যারাইটি, একটা ভ্যারাইটি ডেভেলপ করতে মানে ভ্যারাইটি গুলো ডেভেলপ করতে লাগে 12 থেকে 14 বছর। সেটা আবার কৃষকের মাঠে গেছে, 2-3 বছর সেখানে গ্রো হয়েছে, 14 আর কিনে ধরে গেলাম 17 বছর। 17 বছরের সাথে তুমি যদি 12 বছর যোগ করো তাহলে কয় বছর হবে? 29 বছর। 29 আর তার সাথে যদি আরো 3 যোগ করো তাহলে হবে 32 বছর। এখন 17 বছরই আমি বললাম, 17 বছর আগে যে ভ্যারাইটিটা পপুলার ছিল সেই একই ভ্যারাইটি 12 বছর বা 15 বছর পরে তার পপুলারিটি বজায় রাখবে এমনটা ধারণা করা ভুল। তুমি যখন একটা প্রোগ্রাম প্ল্যান করবা তোমাকে অবশ্যই এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে নিতে হবে যে আমি কতদিনে ভ্যারাইটিটা আসবে এবং সেই সময়ে অন্যান্য লাইনগুলো বা অন্যান্য ভ্যারাইটি আসবে কিনা। এখন 32 বছর পরে তুমি দেখবা যে ওই লাইনের চেয়ে আরো বেশ কিছু পপুলার লাইন সেখানে ডেভেলপ করে গেছে। তখন যে কাজটা তুমি শেষ করতে চাচ্ছিল সেই কাজের আর কোনো মূল্য থাকে না। আর যেহেতু এটা একটা পপুলার ভ্যারাইটি, এর জন্য ব্যাপক ফিল্টার দেওয়ারও প্রয়োজন নেই। বোঝা গেছে? আমরা ইল্ড ট্রায়াল ব্যাপক দিব না, কারণ কি, যেহেতু পপুলার ভ্যারাইটি এর ইল্ড ট্রায়াল আগে থেকেই টেস্টেড বিধায় ওর সাথে যদি আরো রেপ্লিকেটেড ইল্ড ট্রায়াল 3 বছর ধরে দেওয়া হয় তাহলে ভ্যারাইটি রিলিজ করতে গেলে আরো সময় লাগবে। আর এই জাতীয় ক্ষেত্রে একটা রুলস হলো, আইনগত একটা দিক আছে, ব্যাকক্রসের মাধ্যমে উদ্ভাবিত ভ্যারাইটি রেজিস্ট্রেশন করা যাবে না। যদি এক কোম্পানি, একটা নির্দিষ্ট কোম্পানির ভ্যারাইটি আরেকটা কোম্পানি যদি ব্যাকক্রসের মাধ্যমে ভ্যারাইটি ডেভেলপ করে এবং সেখানে উল্লেখ করে যে এই কোম্পানির ভ্যারাইটি এটি ব্যাকক্রসের মাধ্যমে উদ্ভাবিত, তাহলে তার রেজিস্ট্রেশন পেতে অসুবিধাই হবে এবং ক্ষেত্র বিশেষে দিবে না। কারণ তারা ধরে নিবে যে মূল যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিটাই পপুলার এবং প্রথম যে কোম্পানি এটা উদ্ভাবন করছে তারই সত্যতা সেখানে বজায় থাকবে। এই জাতীয় সুইট রুলগুলো এখানে আমাদের দেশে এটা এই জাতীয় কোনো জটিলতা হয় না, তবে উন্নত বিশ্বগুলোতে এই জাতীয় সুইট রুল সেখানে কাজ করে। এখন আমি একটু 5 মিনিটের একটু ব্রেক নিই, ঠিক আছে?
আগের মতো F1 এ সবগুলো হচ্ছে হেটেরোজাইগাস। সবগুলো যদি হেটেরোজাইগাস হয়ে যায়, এবং এই ক্ষেত্রে উদাহরণটাও ঠিক করে রাফ রেজিস্ট্যান্স। নন রিকারেন্ট যে কারেন্টটা আছে সেটা হচ্ছে রাফ রেজিস্ট্যান্স, রিকারেন্ট কারেন্ট হচ্ছে অ্যাগ্রোনমিক্যালি ডিজায়ারেবল বা রাফ সাসেপ্টেবল। তাহলে F1 যেটা আছে এটি হেটেরোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস হলে এটা রেজিস্ট্যান্ট হবে নাকি সাসেপ্টেবল হবে? এই ক্ষেত্রে সাসেপ্টেবল হলে আমরা যদি টেস্ট করতে যাই তাহলে সবগুলো তো হয়ে যাবে সাসেপ্টেবল। তাহলে এখানে দেখো পাশে দেওয়া আছে নো রাফ রেজিস্ট্যান্স, কারণ কি এটা সবই তো সাসেপ্টেবল, সেই জন্যই রাফ টেস্ট গুলো করা হচ্ছে। এখন এর সাথে রিকারেন্ট কারেন্টের ক্রস করা হলো। দুই রকমের জেনোটাইপ পাওয়া যায়, এটার সাথে এটা ক্রস করলে এই দুই রকমের জেনোটাইপ পাওয়া যায়। এই দুটি জেনোটাইপও আবার হচ্ছে কি রাফ সাসেপ্টেবল, যার কারণে নো রাফ রেজিস্ট্যান্স। যেহেতু সাসেপ্টেবল, ওইখানে যদি তুমি বললাম ছড়াই দাও সবগুলোই হবে রাস্তা। এখন আমাদের কি করতে হবে, আমরা চাচ্ছি যে এই যে জেনোটাইপটাকে অ্যাপ্লাই করতে, হোমোজাইগাস রিসিসিভ এই জেনোটাইপটাকে অ্যাপ্লাই করতে। এটা অ্যাপ্লাই না হলে এটাকে তো রেজিস্ট্যান্ট কিনা আমি বুঝতে পারবো। এখন এগুলিকে করা হচ্ছে কি সেলফিং করা, অর্থাৎ ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয় ওই গাছেরই কোলে, ওই গাছকে ফার্টিলাইজ করে, সেটাকে বলা হচ্ছে যে সেলফিং। তখন এই সেলফিং এ তিন রকমের জেনোটাইপ তৈরি হয়। তিন রকমের হলে হেটেরোজাইগাস এরা হচ্ছে সাসেপ্টেবল, এদের মধ্যে তৈরি হবে। এটা রিসিসিভ, এর মধ্যে আর কোনো ডিজিজ তৈরি হবে। এই যে গাছ যেটা আছে, এই গাছ তৈরি করা হচ্ছে, রেজিস্ট্যান্ট প্লান্ট সিলেকশন করা হলো, এবং যেটা দেখতে হবে ভ্যারাইটি এর মতো এই গাছগুলোকে আমরা পরে আবারও ব্যাকক্রস পরে ফ্রি ফায়ার ইনস্টল দিছে দুদিন মানে চারবার চারটা ম্যাচ খেলেছি, চারটা ম্যাচে দুইয়া না একটা ম্যাচ খেলছিলাম মনে হয়। প্রথম দিন প্রথম ওই নতুন আইডি না, আমার ব্যাকক্রসের পরে আবার 16 লেভেল আইডি দাম আছে জেনারেশন গ্রো করা। এবং এখানে ওই এক দুই দিন খেলে তো 16 হয়ে যাবে। হলো এই জেনোটাইপটাকে খেলাম দুদিন। কি দরকার অ্যাপিয়ার করা বা খুঁজে মানে যাতে আবির্ভাব হয়। সেলফিং ছাড়া এখান থেকে যেহেতু জিনগুলো কমিউনিকেট করবে, কিসের জন্য বলেন আপনি? আপনি ভাই আপনার ভাই ওই তো ফ্রি ফায়ার খেলেছিলাম আমার ফোনটাই ওইটাই অবস্থা হবে। পুরো করোনার মধ্যে খেলার সাথে কি কথা বলে? ও দুশারি কথা বলছে না, চিল্লা খালো আর নিশ্চয়ই কোনো কালা হে টানছে কালা হে এইটা আমাদের সামনে ছেলে ধরে আছে ভিতরে ভিতরে মেয়ে এই দাও তো রুম থেকে তোমাদের রুম নাই আমাদের রুমে ডিস্টার্ব করতেছ এই তুমি রুমে এই ম্যাঙ্গো আসছো কেন আমাদের দরকার এই যে ভাই এর দেখেন কিন্তু আজকে যে ওইটা এরকম ভাবে নতুন ছেলেটা কিন্তু পড়ে আছে ছোট মেয়ে ওই রাখি থেকে বলছি তোমরা এই জেনোটাইপটা অ্যাপিয়ার করে।
পরে আবার সেটাকে cross করা হয়, cross করার পরে আবার দুইবার cross করার পরে ये गेंजी देखते গেছে ও না আমি নিলাম বলছে একটা গেঞ্জি নেব আমি এই বললাম সাইড থেকে আমরা শুধুমাত্র 100 টাকা এগুলো last resistance এই গেঞ্জি দুই দিন বড় না হয়ে গেছে এগুলো তো ইসের গেঞ্জিগুলো 100 টাকা করে দিচ্ছে 100 টাকা মিলে লাগেছে 100 টাকা গেঞ্জি আছে তো হ্যাঁ এর আগে দেখো তো 100 টাকা মিলে গেঞ্জি আছে ওইলা 100 টাকা গেঞ্জি 100 টাকা করে গেঞ্জি ভাই এই গেঞ্জি যদি আপনার থেকে 140 টাকার বেশি নেয় তাহলে মনে করেন আপনি সিরিয়াসলি ভাই আমরা যেমন তোমার জানো আমরা নিচে আপনি এখন ভালো জায়গা থেকে নিতে পারেন কাপড়টা দেখতে একদম ভালো কাপড় একদম ভালো আমি নিচে কেন কাপড়টা একদম ভালো কাপড় কাপড়টা দেখেন সর্ব বিশেষ সত্যি এটা দুই দিন পরেন একটা ধোয়া দেন তারপর দেখে নিন এটা হচ্ছে কি মানে গরমের জন্য করতে মজা পাউল ভাই দেখেন এখান থেকে যে গাছগুলো গরমের জন্য সেই এই গাছগুলো থেকে আমরা ছেড়ে না আনিছি এগুলোকে সিলেক্ট তাহলে শুধুমাত্র একবার তোমার ক্লিয়ার করার জন্য মনে করো যে আমাদের এই ম্যাচ শুধুমাত্র কিসের দর্শক করে দেওয়া। লাগে বাথরুমে যেটা বাথরুমে লোক এভাবে বাথরুমে যাবেন না ভুল করে দিবেন চিনগুলোকে এটা গেঞ্জি পরতে মজা হবে মজা তোমরা জানো আমার জেনেটিক্স ক্লাস হচ্ছে আমি কিছু বুঝতেছি না এমনিতেই তো বাসে গেলে মনে করেন কিছু সময় বাসে গেলেন ক্লাস হচ্ছে আমরা না আসলে আপনার প্রশ্ন করা লাগবে কিসের ক্লাস জেনেটিক্স আপনার রুমে ভিডিও করতে তাহলে আমরা আসলে একটু ব্যাকে আমার যাই। নিজের চেহারা দেখাচ্ছে ঠিক কেমন হচ্ছে রে মেহেদি এই তো বললো ভালো হয়েছে কিন্তু কাপড়টা ভালো না 120 টাকার বেশি হলে এটা লস শোনা হয় না এরকম অবস্থা আমার এগুলা আপনি- দুইটা মাস বড় মাছ আছে দুইটা মাছ আলাই করা সেটা বলেন যে আপনি সস্তা দিয়েছেন দুইটা মাসের জন্য Requirement of factors for সেটা কেমনে বানাচ্ছে তুমি যে নিছো কিন্তু আমি এটা কিন্তু কাপড়টা দেন এর থেকে ভালো আছে ঠিক আছে এটা কিন্তু কয় টাকা দিয়েছেন একটা 90 suitable টাকা একই recurrent কাপড় current লাগে, তুমি নেড়ে দেখো একই কাপড় এটা suitable donor current লাগে, এবং যে ক্যারেক্টারটা তুমি একটু যদি এই যে ট্রান্সফার করতে একদম চাও সেটা অবশ্যই নরম নরম হাই কাপড় হেরিটেবল হতে হবে। খরখর করতেছে লো হেরিটেবল হলে সেটিকে ট্রান্সফার করা যাবে না। কারণ ওটা এনভায়রনমেন্টে যদি ফেভারেবল এনভায়রনমেন্ট হয় অ্যাপিয়ার করবে, আনফেভারেবল এনভায়রনমেন্ট হলে প্রিজার্ভ ডিটারমাইন্ড বাই ওয়ান অফ একটা অথবা দুইটা বা তিনটা জিন দ্বারা যাতে আর কি সাফিসিয়েন্ট নাম্বার অফ ফ্যাক্টর। ও আজকে তো তোমার টিউশন ছিল নাকি শুনবেন আজকে শুক্রবার দিন বন্ধ এত মিডিলে একদিন বন্ধ নিতে পারতো শুক্রবার আর যদি সোমবার বন্ধ নিবে তাহলে ভালো হতো আমি তো খালি বন্ধের মধ্যেই আছি একটা দাসি নাকি একটাকে কয়দিন 4 দিন পাইলাম আবার কালকে টাকা দেবো আর একটা তো খালা যে বলছিলাম লন্ডন থেকে আসছে আমার খবরই পাচ্ছি না আন্টির মেসেজ দিই আন্টি বলে না বাবা আজকে হবে না তো এই যদি কালকে ঢাকা যায় তো আমি চিল করবো 2 দিন তোমার রুমমেট সিল করবে সিল ও ক্লাসের আগামী কিছু বুঝতেছি না। আমরা 300 হ্যাঁ রে দাম আছে একটা 700 টাকা ছিল ওটা ভালো ছিল ভালো ছিল এটা তো 20 320 দুটা ছোট মাত্র 180 এর সুবিধাগুলো আমি যে মেথড গুলো বলছি সেই মেথড তবে সাপে ভাই মার্কেট করতে করা পারবে হয়েছে যে একটা পপুলার শপিং করতে পারে না যদি একটা কেক যদি ভালো না হয় সেটাকে ভালো করার সুযোগ এই মেথডের মাধ্যমে আছে। আর খুব বেশি এগুলো তো ভালো আছে রে। প্রয়োজন হয় না রাগি বোতাম গালায় এবং এটি এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্ট ছেলেদের না। জন্য সবথেকে মানে একটু যারা ফর্সা তো খুব কম পপুলেশন দিয়ে বা এরকম একটু অ্যাশ কালার বা হোয়াইট ওগুলো ভালো এমন একটা কালার স্মল নাম্বার অফ পপুলেশন এটার সাথে
ব্যবহার করা যায় ক্ষেত্র বিশেষে তুমি খুব অল্প জায়গাতে আমাকে একদম এটাকে একদম বেবি ব্যবহার পিন করতে নিয়ে পারো। যাবে না একদম বেবি পিন একদম কমল কমল পিন যেটা আছে ওটা নিয়ে দিতে হবে ভাই সে লাগতেছে ভাই ও Use the only method for interspecific gene transfer. সাইদুর As for transfer of আরে শোনো না cytoplasm, অনেক সময় cytoplasm তাই interspecific gene transfer করার প্রয়োজন হতে পারে। এটাই হলো একমাত্র এই তোমাকে ডাকছে না দরজাটা লাগাই দাও It may be modified so that transbasic segregation may occur. এখানে দূরে লাগাই দাও Transbasic segregation এখানে artificial হতে পারে, তবে সেখানে পপুলেশনের সংখ্যা লাগাই দাও তো একটু বেশি রাখছে। তোমায় ঢুকতে বলিনি কে যায় তোমাদের অসুবিধার মধ্যে দেখো নতুন যে ভ্যারাইটি সেটা রিকারেন্ট প্যারেন্টের চেয়ে সুপিরিয়র নয়। আমরা যে জিন ট্রান্সফার করলাম তার সাথে কিছু আনডিজারেবল জিন যদি যুক্ত থাকে তাহলে সেটাও নতুন ভ্যারাইটির মধ্যে অ্যাপিয়ার করে। এটিকে বলা হচ্ছে যে লিঙ্কেজ ড্রিপ, লিঙ্কেজ ড্রাগ। এবং হাইব্রিডাইজেশন প্রত্যেকটা ব্যাকটসেই করতে হয়। এটা একটু ডিফিকাল্ট, তবে খুব বেশি ডিফিকাল্ট না। এবং by the time of backcross programming in proceed, the recurrent current may have been replaced by other variety, superior variety. যে কথাটা সবশেষে আমি বললাম। বিডি সিং এর বইতে একটা পার্থক্য দেওয়া আছে, পেডিগ্রি মেথড এবং ব্যাকক্রস মেথড। এই পার্থক্যটা দেখবা, দেখলে বিষয়গুলো ওই আগেকার মেথডের সাথে পার্থক্য কোথায় একটু পরিষ্কার হবে। আজকের যে ক্লাস, এই ক্লাস সংক্রান্ত বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার রিসেসিভ জিন ট্রান্সফারের তো ব্যাকক্রস সাইট একটু ওখানটাই বুঝতে পারি না স্যার ভালো মতো, আরেকটা যদি আচ্ছা, বলছি। ডোমিনেন্ট জিন আমরা যখন ট্রান্সফার করি তখন এই মাঝে মাঝে আর F2 কে অ্যাপিয়ার করানোর প্রয়োজন হয়। কেন হয় নাই? কারণ ডোমিনেন্ট জিনগুলো নর্মালি ক্রসের মাধ্যমে অ্যাপিয়ার হয়ে আসছে। যখন ব্যাক ক্রস করছি তখন এই যে ডোমিনেন্ট জিনগুলো এইভাবে অ্যাপিয়ার হয়ে আসছে। তখন আমরা ইনোকুলাম দিচ্ছি মাঠে, তার জেনোটাইপটা সহজে আইডেন্টিফাই করা যায়। কিন্তু যখন আমরা রিসেসিভ জিন ট্রান্সফার করছি তখন ব্যাকক্রস যখন করা হয় তখন এই ডোমিনেন্ট জিনই শুধুমাত্র অ্যাপিয়ার হয়। হোমোজাইগাস ডোমিনেন্ট হেটেরোজাইগাস, কিন্তু হোমোজাইগাস রিসেসিভ অ্যাপিয়ার হয়। এখন এটি অ্যাপিয়ার করার জন্য, অর্থাৎ এটা ছাড়া তো আসলে আমি আইডেন্টিফাই করতে পারবো না। আমি 6 বছর ধরে ব্যাকক্রস করলাম, কিন্তু মাঝে মাঝে যদি টেস্ট না করি দেখা যাবে যে 6 বছরের শেষে যে লাইনটা ডেভেলপ হলো সেই লাইনটা হয়তো বা ভ্যারাইটি এর মতো হয়েছে, কিন্তু সেটা ঠিকই আবার সাসেপ্টেবল থেকে গেছে। এই কারণেই
এই যে হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ অ্যাপিয়ার করার জন্য মাঝে মাঝে সেলফিং করার প্রয়োজন আছে। এই যে এখান থেকে আমার সেলফিং করার প্রয়োজন আছে। সেলফিং করা বলতে F2 জেনারেশনটা গ্রো করার প্রয়োজন আছে, যাতে এই জেনোটাইপটা গ্রো করে। তাহলে তো আমি কোনটা সাসেপ্টেবল কোনটা রেজিস্ট্যান্ট এটি তো আর বুঝতে পারবো না। সবশেষে যে সমস্যার কথা বললাম, যদি এমনি না চেক করেই এই ক্রসগুলো করে যাই ব্যাক ক্রস ওয়ানটুর মতো আগের মতো, তাহলে দেখা যাবে যে ভ্যারাইটি এ হয়েছে কিন্তু সেটা সাসেপ্টেবিলিটি থেকে। সেজন্যই মাঝে মাঝে এই যে এখানে দেখো যে F2 হয়েছে, এখানে F2, এরপরেও আরেকবার F2, অর্থাৎ প্রথমবার ব্যাক ক্রসের পরে একবার F2 জেনারেশন গ্রো করতে হয়, তারপরে প্রতি দুইবার ব্যাক ক্রসের পরে একবার করে F2 জেনারেশন গ্রো করতে হয়। কেন গ্রো করতে হয়? কারণ হচ্ছে যে ওই যে হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ, এই জেনোটাইপটা যাতে অ্যাপিয়ার করে, যাতে জিনের সেগ্রিগেশনের ফলে ওই জেনোটাইপটা যাতে তৈরি হয়, এবং আমরাও যাতে মানে ওই জেনোটাইপটাকে দেখে বুঝতে পারি যে এই জেনোটাইপের মধ্যেই রেজিস্ট্যান্স জিনটা আছে, এবং যেটা দেখতে হবে ভ্যারাইটি এর মধ্যে। বোঝা গেছে? জি স্যার। আর বুঝতে না পারলে স্পেসিফিক্যালি বলো যে কোন জায়গায় বোঝো না। তো আজকে এই পর্যন্তই। আমি একটু তোমাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে সোমবারে জন্মাষ্টমীর ছুটি আছে, জন্মাষ্টমীর ছুটি আছে। এখন যারা এই ক্লাসে যারা হিন্দু স্টুডেন্ট আছে তাদের একটু মতামত জানতে চাচ্ছি যে সোমবারে তোমরা ক্লাস করবা কি করবা না। যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, আমিও চাই না যে ওই দিন ক্লাস নিতে, তবে তোমরা যদি অ্যালাউ করো, আমার যদি সময় সুযোগ থাকে আমি নিবে, কিন্তু এর জন্য যদি বলো যে না স্যার ওই দিন ক্লাস আমার অসুবিধা আছে, আমি নেব না। যারা এই ক্লাসে হিন্দু স্টুডেন্ট আছো, কি আমার কথা বোঝা যায়? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। বলো, যারা হিন্দু স্টুডেন্ট আছে তারা বলো, একটা মত দাও। আদব স্যার। Otherwise, স্যার করবো না সেদিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে সোমবারে আমাদের যেহেতু সরকারি ছুটির দিন এটা, ওই হিন্দুদের জন্মাষ্টমী আছে, ধর্মীয় অনুষ্ঠান, এবং তাদের ক্লাসটা বন্ধ থাকবে। আর আমি চেষ্টা করবো যে আগামীকাল মঙ্গলবার এগুলিতে ক্লাস নেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।